ওয়েলকাম টু অল স্টুডেন্টস যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছো এবং যারা অঙ্ক শিখতে চাইছো, অঙ্ক প্র্যাকটিস করতে চাইছো, তাদের সবাইকে স্বাগত। আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন চ্যানেল, নাম এডুফোবিয়া। এডুফোবিয়া নামে এই চ্যানেলে তোমাদের জন্য আমরা এনেছি প্রতিযোগিতামূলক অঙ্কর একটা সম্ভার, যে সম্ভারের মধ্যে তোমরা সমস্ত রকমের অঙ্ক শিখতে পারবে, করতে পারবে, বুঝতে পারবে, তারপরে বুঝে বুঝে নিজেই শর্টকাট পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারবে। এই চ্যানেলের মূল উদ্দেশ্য যদিও অঙ্ক শেখানো, শেখা, প্র্যাকটিস দেওয়া এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কীরকম টাইপের অঙ্ক সেট করা হয় তার সম্বন্ধে একটি ধারণা দেওয়া। এই সমস্ত ছাড়াও আমরা এই চ্যানেলে পরবর্তীকালে আমরা প্রতিযোগিতামূলক বিষয়ের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট সম্বন্ধে অল্প বিস্তর, শুধু নয় ডিটেলস আমরা আলাপ আলোচনা করব, যাতে তোমরা সামগ্রিকভাবে উপকৃত হও এবং সমগ্র পরীক্ষার বিষয়বস্তু তোমাদের সামনে যা আসবে সেগুলোকে তোমরা সঠিকভাবে সলভ করে তোমরা সাফল্য লাভ করতে পারো। তোমাদের সাফল্য লাভ করার পিছনেই রয়েছে এই চ্যানেলের সাফল্য। সুতরাং বুঝতেই পারছো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা কেবলমাত্র ফুলফিল হতে পারে তোমাদের দ্বারা, যদি তোমরা এটাকে গ্রহণ করে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে পারো। তাহলে আমরা কি বললাম যে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে কি না, ফার্স্ট অ্যাটেম্প্ট হচ্ছে অঙ্ক, তারপরে কি না অন্যান্য বিষয়গুলো। তাহলে অঙ্ক শেখবার জন্য আমরা কি করব, অঙ্ক সাবজেক্টে কি আসে সেটাকে জানব, তারপরে তার প্রত্যেকটা পার্টে পার্টে আমরা ডিটেলস আলোচনা করব। সঙ্গে এটাও জানব যে কোন চ্যাপ্টারের ওয়েটেজ কতখানি। তোমরা এটা নিশ্চয়ই জানো যে সমগ্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় অঙ্ক বিষয়টি প্রায় 30 থেকে 40% থাকে। তাহলে অঙ্ক সাবজেক্টটা এমনই একটি সাবজেক্ট যে সাবজেক্ট নিজেই বেশ ভালো অংশ প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় দখল করে রেখেছে। তাহলে সুতরাং অঙ্ক যদি না জানো তাহলে ওই জায়গাটাই তুমি পিছিয়ে যাবে। আর অঙ্কই হচ্ছে সেই জায়গায় যে জায়গায় তোমাকে আর একটা প্রতিযোগী বা প্রতিযোগিনীর থেকে পার্থক্য তৈরি করে দেবে। অর্থাৎ তোমার সফলতা মূল চাবিকাঠি অঙ্কের মধ্যেই নিহিত, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। সুতরাং অঙ্কটাকে কোনো রকম অবহেলা বা ভয় করা যাবে না, ভীতি কাটানোই আমাদের আরেকটি উদ্দেশ্য তো বটেই। সুতরাং এসো আমরা সবাই মিলে খুব সহজে কিভাবে অঙ্কটাকে বুঝে বুঝে করা যায় এবং নিজে শর্টকাট পদ্ধতি তৈরি করা যায়। একটা জিনিস, তুমি যদি অঙ্কটাকে না বোঝো তাহলে কখনোই তুমি শর্টকাট পদ্ধতি বুঝতে পারবে না। শর্টকাট পদ্ধতি কাদের জন্য? যারা অঙ্ক বোঝে তাদের জন্য। যারা বোঝে না তাদের জন্য কিন্তু শর্টকাট পদ্ধতির নয়। শর্টকাট পদ্ধতির কোনো একটা চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক শর্টকাট পদ্ধতিতে করা যায় ঠিকই, এটা আমি মানছি, কিন্তু বা সেই টাইপের অঙ্কগুলো করা যায়, কিন্তু সমগ্র অঙ্ক ওই শর্টকাট পদ্ধতিতে হবে না। সেই জন্য অঙ্কটাকে বুঝতে হবে, শিখতে হবে এবং তা অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা অঙ্কের ভিতরে কি আসে না আসে আমরা চলো শিখে ফেলি একবার বা বুঝে ফেলি একবার। লেট আস স্টার্ট। আমরা তাহলে চলো শুরু করি এবারে যে বিষয়ভিত্তিক আলোচনা। বিষয় গণিত, তার মোটামুটি আমরা 6টা হেডে ভাগ করতে পারি। দেখো, প্রথম ভাগটা এরকম আমি বলতে পারি পাটিগণিত। পাটিগণিত যেটাকে তোমরাকে বলো অ্যারিথমেটিক। 2 নম্বর ভাগ আমরা এটাকে বলতে পারি বীজগণিত। 3 নম্বর ভাগ হলো জ্যামিতি। 4 নম্বর ভাগ হলো পরিমিতি। 5 নম্বর ত্রিকোণমিতি। 6 নম্বর তথ্য বিশ্লেষণ।
আমরা মোটামুটি এই 6টা ভাগে অঙ্কটাকে ভাগ করতে পারি। তার মধ্যে আমরা একেবারে প্রথমের দিকে, অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম ক্লাস 1 থেকে ক্লাস মাধ্যমিক পর্যন্ত, সেখানে আমরা পাটিগণিত প্রত্যেকটা স্টেজে শিখেছি। প্রাইমারি স্টেজে পাটিগণিত এবং জ্যামিতি এই দুটো বিষয় আমরা শিখে নিয়েছি। বীজগণিত আমরা ক্লাস 6 থেকে মাধ্যমিক পর্যন্ত শিখেছি। পরিমিতি আমরা ক্লাস 5 থেকে বা 4 থেকে আরম্ভ করে মাধ্যমিক পর্যন্ত। ত্রিকোণমিতি কেবলমাত্র মাধ্যমিকে এসে শিখেছি। তথ্য বিশ্লেষণ বর্তমান সিলেবাসের ক্লাস 9 থেকে আসে। যাই হোক, কে কোন জায়গায় কীরকমভাবে অবস্থান করে সেই সম্বন্ধে খানিকটা বোঝা গেল। এখন তোমাদের বলার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো বসবো বা অ্যাটেন্ড করব, সেই পরীক্ষাগুলোর এই যে 5টা ভাগের কেমন তাদের পরিস্থিতি সেটা নিয়ে একটুখানি বলি। সবচাইতে বেশি হচ্ছে পাটিগণিত। তার আগে বলি, প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই, প্রত্যেকটা কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় 30 থেকে 40% অঙ্ক থাকে। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অঙ্কটাকে অন্যান্য সাবজেক্টের চাইতে জোর দিতে হবে, কেননা অন্যান্য সমস্ত সাবজেক্ট মিলে বাকি 70%, এ একাই সেখানে 30 to 40%। সুতরাং একে গুরুত্ব না দিয়ে আমাদের কোনো উপায় নেই। তো এবং এটাও মনে রাখতে হবে যে আমাদের এই অঙ্কই পরীক্ষার স্কোরে পরস্পরের থেকে পার্থক্য তৈরি করে, অর্থাৎ এটাকে একটা স্ক্রিনিং ফ্যাক্টর হিসেবে আমাদেরকে নিতে হবে। সুতরাং যে যত বেশি এটাকে অ্যাটেম্প্ট করতে পারবে সেই সাকসেসফুল, অর্থাৎ কিনা সফলতার মুখ দেখতে পাবে। সুতরাং চলো আমরা তাহলে এই বিষয়গুলোকে নিয়ে অল্প বিস্তর একটুখানি বলে নিই। পাটিগণিত আমরা সাধারণ প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে থাকি। বীজগণিত, বীজ মানে বুঝতেই পারছো, বীজ কথাটার অর্থ হচ্ছে মূল একেবারে। বীজগণিত, এই গণিতে সাধারণত আমরা সিম্বলের সাহায্যে আমরা অঙ্কগুলো করে থাকি। জ্যামিতির বিভিন্ন অঙ্ক আমরা সাধারণত ফিগারের সাহায্যে করে থাকি, অর্থাৎ এগুলোকে আমরা সরাসরি ছবি আঁকবো এবং সেখান থেকে অঙ্কগুলো করব। পরিমিতি হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক বিষয়, তাদেরকে পরিমাপ করার যে পদ্ধতি, সেটাই আমরা পরিমিতিতে আলোচনা করে থাকি। ত্রিকোণমিতি, ত্রিকোণ অর্থাৎ 3টে কোণ আছে, যার কার 3টে কোণ আছে ত্রিভুজের। তাহলে ত্রিকোণমিতি বলতে কি, এই কোণওয়ালা জিনিসের বিভিন্ন পরিমাপ এবং অন্যান্য জিনিসের সঙ্গে এই কোণের সম্পর্ক, সেই সমস্ত বিষয় আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করি। তথ্য বিশ্লেষণ কি না, আমাদের জীবনে বা ব্যবসায়িক ক্ষেত্রে সমস্ত জায়গায় তথ্য একটা বিশেষ অধিকার করে রেখেছে, যে এবছরে কত পাশ করলো, পরের বছরে কত পাশ করলো, বা আগামীবারে কত পাশ করতে পারে ইত্যাদি প্রভৃতি, বা ব্যবসায় কত লাভ হলো না হলো, কতজন কর্মী আছে, এই সমস্ত বিভিন্ন তথ্যের উপরে ভিত্তি করে আমরা কি করি না, এই তথ্য বিশ্লেষণটা করে থাকি। বর্তমানে বিশেষত সেন্ট্রাল গভর্নমেন্টে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চাকরিতে তথ্য বিশ্লেষণ অবশ্যই প্রত্যেকটা পরীক্ষাতে তথ্য বিশ্লেষণের 3 থেকে 5টা অঙ্ক দিচ্ছে। সুতরাং এটাকে অবহেলা করার জায়গা নেই। রাজ্য সরকারি পরীক্ষাতে প্রত্যেক পরীক্ষাতে দিচ্ছে না, কিন্তু বেশ কিছু পরীক্ষাতেই তথ্য বিশ্লেষণের উপরে ভিত্তি করে কিছু প্রবলেম আসছে। সুতরাং এটাকেও আমাদের করতে হবে। এটা সাধারণত গ্রাফের উপরে ভিত্তি করে আমরা এই অংশটা আলোচনা করব, বা অঙ্কে তো ঠিক সেরকমভাবে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 5টা বিষয়ের কোনটা সবচাইতে আগে শিখব? পাটিগণিত বহু বছর ধরে বহু চর্চিত, অর্থাৎ আমরা ক্লাস 1 থেকে আরম্ভ করে ক্লাস 10 পর্যন্ত সমস্ত জায়গায় করেছি। এই পাটিগণিত পোর্শন, বীজগণিত পোর্শন, জ্যামিতি পোর্শন, পরিমিতি, ত্রিকোণমিতি, তথ্য বিশ্লেষণের মধ্যে আমরা চুজ করেছি প্রথমে পরিমিতি দিয়ে শুরু করা যাক। পরিমিতি দিয়ে শুরু করব। পরিমিতি দিয়ে শুরু করার পরে, পরিমিতির পরে আমরা বীজগণিত করব, তারপরে পাটিগণিত করব, জ্যামিতি করব, তথ্য বিশ্লেষণ করব, শেষে ত্রিকোণমিতি করব। ঠিক আছে?
আর তোমাদেরকে একটু আগেই আমি বলেছি যে শুধু অঙ্কতে আমরা সীমাবদ্ধ থাকবো না, একসময় আমরা এই সাবজেক্টটাকে বেশ কিছু দূর এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা অন্যান্য সাবজেক্টও আমরা আলোচনা শুরু করব। সুতরাং আমাদের সঙ্গে তোমরা থাকো, নিশ্চয়ই উপকৃত হবে। এরপরে আমরা সরাসরি চলে যাব সাবজেক্টে, অর্থাৎ পরিমিতিতে। পরিমিতিতে দেখো, পরিমিতি সাবজেক্টটাকে আমরা প্রথম শুরু করব। দেখো, এবারে শুরু করা যাক পরিমিতি। পরিমিতিতে আমরা আমাদের স্টেজে পরীক্ষায় যা আসে বা আমাদের সিলেবাসে আসে সেই অনুযায়ী পরিমিতিকে বেশ আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে আমাদের পরিমিতি, প্রথম হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক আর হচ্ছে ত্রিমাত্রিক, এই দু রকমের পরিমিতি আমাদের করতে হবে। ত্রিমাত্রিক, এই দুই রকম পরিমিতি আমাদের করতে হবে। প্রথম আসি, মাত্রা কাকে বলে? মাত্রা হচ্ছে, আমরা সাধারণত এখানে যে মাত্রাগুলোর কথা বলবো সেই মাত্রাগুলো হচ্ছে, এক হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, আর হচ্ছে উচ্চতা, তিন হচ্ছে উচ্চতা। এই তিনটে মাত্রার উপরে ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এই দুটো মাত্রা যে সমস্ত চ্যাপ্টারে বা অধ্যায়ে আছে সেই চ্যাপ্টারগুলোকে নাম দিয়েছি আমরা দ্বিমাত্রিক। আর কি না, যে সমস্ত চ্যাপ্টারে এই তিনটে মাত্রাই বর্তমান সেগুলোকে আমরা নাম দিয়েছি ত্রিমাত্রিক। এবারে আমরা খেয়াল করব যে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক চ্যাপ্টার কোনগুলো। এবারে দেখো, দ্বিমাত্রিক চ্যাপ্টারগুলোকে আমরা লিখি একটা একটা করে। প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় যেটা, প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে চতুর্ভুজ বা চতুর্ভুজের বিশেষ করে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা আনব সেটা হচ্ছে ত্রিভুজ। তৃতীয় চ্যাপ্টার, ত্রিভুজের সঙ্গেই এই চ্যাপ্টারটা জড়িত, সেটা হচ্ছে, সেই জন্য এইটাকে আমরা একসঙ্গে রাখছি, সেটা হচ্ছে রম্বস। বা তুমি আলাদা করে চ্যাপ্টার করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। 3 নম্বর চ্যাপ্টারে আমরা বলি রম্বস, সামন্তরিক, সামন্তরিক, আর কি রাখবো, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। 4 নম্বর চ্যাপ্টারে হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের কি কি বিষয়ে আমরা আলোচনা করব? সেখানে আলোচনা করব পরিধি ও ক্ষেত্রফল। তাহলে এই গেল মোটামুটি আমাদের দ্বিমাত্রিক পরিমিতি। এবার আমরা আসি ত্রিমাত্রিক পরিমিতি। ত্রিমাত্রিক পরিমিতির প্রথম চ্যাপ্টার হচ্ছে সমকোণী চৌপল। সমকোণী চৌপল কথাটা কঠিন শোনাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলতে পারি আয়তঘন। আয়তঘন এই চ্যাপ্টারটা। 2 নম্বর চ্যাপ্টার যেটা আমরা করব, সমকোণী চৌপলের পরেই আমরা চলে যাব সেটা হচ্ছে চুম। অনেকেই বানান এইভাবেও লেখেন, বর্তমান বানান। 3 নম্বর চ্যাপ্টার চলে যাব শঙ্কু। 4 নম্বর চ্যাপ্টারে চলে যাব আমরা গোলক। তাহলে এই মোট 8টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব। 4 নম্বর চ্যাপ্টার গোলক, 4 নম্বর চ্যাপ্টার এখানকার, সেটা হচ্ছে গোলক। তাহলে এই মোট 8টা চ্যাপ্টারে আমরা কভার করব। অনেকগুলো ক্লাসই লাগবে, কোনোটায় 2টো লাগবে, কোনোটায় 4টে লাগবে, কোনোটায় 3টে লাগবে, কোনোটায় বা একটাতেও হয়ে যেতে পারে। সুতরাং এর আকার, আয়তন ইত্যাদি প্রভৃতি দেখে আমরা এই চ্যাপ্টারগুলোর সময় নির্ধারণ করতে পারবো। আর সঙ্গে সঙ্গে এটাকে খেয়াল রাখবে যে আমরা 2টো পার্টে এইগুলোকে পড়ব। কোন কী পার্টে না, প্রথম পার্ট সেটা হচ্ছে থিওরি পার্ট,
আর সেকেন্ড পার্ট হচ্ছে প্রবলেম পার্ট, আর তৃতীয় পার্ট হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ভালো করে খেয়াল করবে। প্রথম কাজ হচ্ছে আমরা থিওরি শিখব, এর আন্ডারলাইন থিওরি কী কী আছে সেগুলোকে কিভাবে ডেভেলপড আমরা করতে পারি সেগুলো শিখব, সঙ্গে তাদের অ্যাপ্লিকেশন শিখব। অ্যাপ্লিকেশন শেখার পরে আমরা কি করব, তাদেরকে কিভাবে পরীক্ষায় আসে বা পরীক্ষায় কিভাবে সেট হয় সেগুলোকে আমরা এখানে আলাপ আলোচনা করব। প্রত্যেক চ্যাপ্টারে এইভাবে আমরা পড়তে শুরু করব। তাহলে চলো আমরা এবারে শুরু করি প্রথম পরিমিতির প্রথম চ্যাপ্টার, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র। ওকে, তোমরা নিশ্চয়ই রেডি? আমরা তাহলে শুরু করি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। খুব ভালো করে মন দিয়ে শুনবে, কেননা আগে থিওরি পার্টটা অবশ্যই শিখতে হবে, না হলে এর অ্যাপ্লিকেশনটা তোমাদের পক্ষে করা অনেকটা কঠিন হয়ে যাবে। পারবে না এমন কথা বলছি না, তবে অ্যাপ্লিকেশন করাটা কঠিন হয়ে যাবে। আগে থিওরি কীভাবে তৈরি হয়েছে সেটাকে আমরা শিখে নিই প্রথমে। তাহলে আমরা শুরু করি। ফার্স্ট চ্যাপ্টার আমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র। তাহলে আমরা ফার্স্ট ডেফিনিশন দিয়ে শুরু করি। ডেফিনিশনটা হচ্ছে মানে কাকে বলে, আয়তক্ষেত্র কাকে বলে। দেখো, আয়তক্ষেত্র ছবিটাকে খেয়াল করো। একটা চতুর্ভুজ, চতুর্ভুজ মানে কি, চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, সমতলিক ক্ষেত্র। তাহলে সেই চতুর্ভুজের যদি কিনা দুটো বাহু পরস্পরের সমান এবং সমান্তরাল, পরস্পরের সমান এবং সমান্তরাল যদি হয় তাহলে সেটা হবে আয়তক্ষেত্র। এবং সেটা যদি হয় অটোমেটিক্যালি কোণগুলো কী হয়ে যাবে, 90 ডিগ্রি। তাহলে একটি আয়তক্ষেত্র মানে কি, বিপরীত বাহুগুলো পরস্পরের সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো এবং কোণগুলো হয়ে যাবে কি না 90 ডিগ্রি। ঠিক আছে, এই আয়তক্ষেত্রটারই আমরা এই যা বললাম সেটা হচ্ছে জ্যামিতিক রূপ। এরপরে এর উপরে আমরা পরিমিতি তৈরি করব। পরিমিতি কি না, এই যে ক্ষেত্র তৈরি হলো, সেই ক্ষেত্রের ক্ষেত্রফল কি, এই বাহুগুলোর মোট যোগফল কত বা পরিসীমা কত, এরকম এই জিনিসগুলো আমরা নির্ণয় করব। দেখো, তাহলে প্রথম আমরা নির্ণয় করব কি, পরিসীমা। সেকেন্ড আমরা নির্ণয় করব কি, ক্ষেত্রফল। থার্ড আমরা নির্ণয় করব কি, কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা একটা একটা করে আসি। প্রথম আসি কি, পরিসীমা। তাহলে এবার দেখো, পরিসীমা নির্ণয় করতে গিয়ে আমরা কি জিনিস জানব, পরিসীমা। সীমা মানে কি, সীমানাগুলোর যে যোগফল, অর্থাৎ চারিদিকে কতটা দৈর্ঘ্য দ্বারা এই ক্ষেত্রটা সীমাবদ্ধ, সেটাকেই বলবো আমরা পরিসীমা। তাহলে আমরা একটু আগেই জেনেছি কি, বিপরীত বাহুগুলো পরস্পরের কি সমান। তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও হবে এ, এটা যদি বি হয় তাহলে এটাও হবে বি। ঠিক আছে, তাহলে পরিসীমা কি হবে, পরিসীমা হবে এরকম। এ, দেখো এই কোণা থেকে যদি শুরু করি তাহলে এটা হবে কি এ, তারপরে এটা হচ্ছে বি, এটা কি আবার এ, আবার এটা কি আবার বি। তাহলে পরিসীমা মানে দাঁড়ালো কি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি, তার মানে কত, 2a প্লাস 2b, 2 কমন নিলে a প্লাস বি। সুতরাং বলা যায় 2 গুণ দৈর্ঘ্য, এ মানে হচ্ছে দৈর্ঘ্য আর বি মানে হচ্ছে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হলো, আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে নেক্সট আইটেমে আমরা আসি। নেক্সট আইটেম হচ্ছে ক্ষেত্রফল। 2 নম্বর, ক্ষেত্রফল। এই জিনিসটাকে একটুখানি ভালো করে বুঝবে। আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা কখনো ভাবিনি যে কেন এইরকম, দৈর্ঘ্য গুণ প্রস্থ কেন।
এটা কিন্তু আমরা কোনোদিন ভেবে দেখিনি, শুধুই জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ফর্মুলা মুখস্থ করে এসেছি, অঙ্ক করেছি। আজকে আমরা দেখি যে এই কেনর উত্তর খুঁজে পাওয়া যায় কি না। ওকে, তাহলে এবারে দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ কেন ক্ষেত্রফল। মনে করো এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এবারে খেয়াল করো, আমি এটা কি বলেছিলাম, এ, এটাও তাহলে এ, এটা বি, এটা বি। আয়তক্ষেত্র কিভাবে তৈরি হয়েছে সেটাকে যদি আমি ক্ষেত্রটা নির্ণয় করতে গিয়ে দেখি, তাহলে আমরা দেখব এরকম, এই একটা রেখা, এর উপরে আর একটা রেখা, এর উপরে আর একটা রেখা, এর উপরে আর একটা রেখা। আমি রেখাগুলোকে যদিও আঁকতে গিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক পর পর উপর উপর রেখাগুলোকে সাজিয়ে সাজিয়ে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, তাই নয় কি? তাহলে আমরা এই রেখাগুলোকে যদি পরপর যোগ করতে থাকি, তাহলে একসময় এই রেখাতে পৌঁছে যাব। খেয়াল করো, প্রথম রেখা এ, তার দৈর্ঘ্য, তারপরে আরেকটা রেখা চাপিয়েছি, যোগ করলাম, আরেকটা রেখা চাপালাম, যোগ করলাম, আরেকটা রেখা চাপালাম, যোগ করলাম, এইভাবে কত, এই শেষ রেখাটা এই, তাহলে এদের যোগফলটাই হচ্ছে, অর্থাৎ এই রেখাগুলোর আমি যদি পরপর সাজিয়ে সাজিয়ে যোগ করি, তাহলে আমি পুরো ক্ষেত্রটাকে পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে, এরকম কতগুলো এ আছে? দেখো কতগুলো এ আছে, এই প্রস্থ পরিমাণ এ আছে, বোঝা যাচ্ছে কিনা দেখো, এ এ এ এ এ কতখানি যাবে না, প্রস্থ পরিমাণ, প্রস্থ পরিমাণ মানে কত, এটা হচ্ছে বি সংখ্যক, তাহলে প্রস্থ পরিমাণ আমার এ আছে, তাহলে বি সংখ্যক এ আছে, তাহলে বি সংখ্যক এ যোগ করলে কি হয়, এ গুণ বি। একটা এক্সাম্পল নাও, দেখো মনে করো এটা 7 প্লাস 7 প্লাস 7 প্লাস 7 কত হয়, 28। এটা এটা নয় কি, তার মানে কি, চারটে 7-এর 7 আমি যোগ করলে যেটা পাবো, 7কে 4 দিয়ে গুণ করলে তাই পাবো। তার মানে কি 7 গুণ 4, ঠিক এখানেও তাই, এ কত সংখ্যক এ, বি সংখ্যক এ, সুতরাং কি হলো, এ গুণ বি। তাহলে ক্ষেত্রফল আমরা কি পেলাম, দৈর্ঘ্য, এ মানে হচ্ছে দৈর্ঘ্য আর বি মানে হচ্ছে প্রস্থ। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই আমরা এখন খানিকটা বুঝতে পেরেছি যে কেন দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। এবারে চলো নেক্সট, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে আরেকটা সমস্যা তৈরি হবে। সমস্যা তৈরি হবে বলতে কি, আগে আমরা একটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে কর্ণ কাকে বলে এবং কর্ণের দৈর্ঘ্যের পরিমাপ করা যায় কিভাবে। দেখো কর্ণ কাকে বলে, মনে করো এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে যে রেখাংশটি পাওয়া যায় সেটাকেই বলে ওই আয়তক্ষেত্রের কর্ণ। একটা বিন্দুর থেকে ঠিক তার বিপরীত বিন্দু পর্যন্ত যে রেখাংশটা পাবো সেটাই কর্ণ। তাহলে তুমি বলবে এটা তো একটা পেয়ার হলো, তাহলে আরেকটা পেয়ার অবশ্যই এটাও কর্ণ। আমরা জ্যামিতিকভাবে দেখাতে পারি যে এই কর্ণ দুটো পরস্পরের সমান, সুতরাং আমরা যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারলেই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণীত হবে, ঠিক আছে। তার আগে আমার ওই নির্ণয়ের জন্য পিথাগোরাসের উপপাদ্য, এটাকে আমাদের একটুখানি জেনে নিতে হবে। পিথাগোরাসের উপপাদ্য, এই জিনিসটাকে জেনে নিতে হবে। এই জিনিসটা কি, দেখো পিথাগোরাস বলেছিলেন যে কোনো একটি সমকোণী ত্রিভুজের, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে যদি একটি বর্গক্ষেত্র আঁকা যায়, বর্গক্ষেত্র মানে প্রত্যেকটা বাহু যার সমান,
বর্গক্ষেত্র আঁকা যায়, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মনে করো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই দৈর্ঘ্য। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এক্সটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু, তার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্য এক্স, তার মানে এক্স স্কোয়ার, এটা মানে কি ওয়াই স্কোয়ার, এটার মানে কি জেড স্কোয়ার। তার মানে তিনি বলেছিলেন যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এক্স স্কোয়ার, সেটা এই ক্ষেত্র এবং এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ আমরা বলতে পারি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান লম্বের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে অন্য ভাষায় আমরা এটাকে বলতে পারি, এটা কি অতিভুজ, তার স্কোয়ার করেছি, তাহলে এটা আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে? তাহলে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ব্যাপারটাকে খেয়াল রেখে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আবার বলি, পিথাগোরাসের উপপাদ্য নির্যাস হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবারে চলো আমরা কর্ণ নির্ণয়ের দিকে দেখি। কর্ণ নির্ণয় কিভাবে আমরা করব? আবার আরেকটা ছবি আমরা আঁকি। কিসের ছবি আঁকবো? আয়তক্ষেত্রের। কেন? আয়তক্ষেত্রের কর্ণ আমরা নির্ণয় করব। তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ বলেছি আমরা কি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা নিঃসন্দেহে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে এই পোর্শনটা দেখো, বামের দিকে যে পোর্শনটা, যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এটা এই ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রেও পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যাবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি এখানে প্রয়োগ করা যায়, তাহলে আমরা কি বলতে পারি? এটার বিপরীতে কে আছে? অতিভুজ। এটার নাম হচ্ছে অতিভুজ হবে তখন, যদি সমকোণী ত্রিভুজ, মানে এটাই হচ্ছে কি কর্ণ। তাহলে এবারে দেখো, এটা কি লম্ব, আমরা বি ধরেছিলাম প্রস্থ, আর এটা কি দৈর্ঘ্য এ, তাহলে এটা কি হবে এ। তাহলে আমরা এইমাত্র যে জিনিসটাকে শিখলাম পিথাগোরাসের উপপাদ্য, সেখানে কি বলা আছে? অতিভুজ স্কোয়ার, তার মানে কি কর্ণ স্কোয়ার, সমান কি হবে? লম্ব স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কি কর্ণ, কর্ণ মানে কি হবে? কর্ণ মানে হচ্ছে রুট ওভার, এটাকে সাজিয়ে লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, প্রস্থ স্কোয়ার। তাহলে এটাকে অ্যাপ্লাই করে আমরা কর্ণ নির্ণয় করতে পারবো। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমরা শুরু করি বর্গক্ষেত্র। তাহলে প্রথম আমরা দেখি বর্গক্ষেত্র কাকে বলে। বর্গক্ষেত্র ডেফিনিশন আমরা বিভিন্ন প্রান্ত থেকে শুরু করতে পারি। আয়তক্ষেত্রের থেকে আমরা বর্গক্ষেত্রের ডেফিনিশন দিতে পারি, রম্বস থেকেও দিতে পারি, বা সামান্তরিক থেকেও দিতে পারি। তাহলে প্রথম আসি আমরা বর্গক্ষেত্র, এইমাত্র যেটা শিখলাম আয়তক্ষেত্র, তার থেকে আমরা একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি। আয়তক্ষেত্রকে কি ছিল? আয়তক্ষেত্রের চেহারা অনেকটা এরকম ছিল। ওকে, তাহলে এই আয়তক্ষেত্রের কি করব? যদি এরকম হয় দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো যদি সমান হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে এরকম চেহারা, অর্থাৎ কিনা সেটাই হয়ে যাবে তখন বর্গক্ষেত্র। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই সমান, সেই রকম আয়তক্ষেত্রকে বলবো আমরা বর্গক্ষেত্র। তার মানে আমরা যদি এটাকে এ ইজিক্যাল টু বি সমান এ ধরি, অর্থাৎ প্রত্যেকটাই যদি আমি বাহু এ ধরি, তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি বর্গক্ষেত্র।
কারণ এর আগেই এগুলো 90 ডিগ্রি বলাই আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, সুতরাং নতুন করে বলা নেই। আর একেবারে প্রথম থেকে যদি আমরা ডেফিনেশন দিই, ডেফিনেশনটা এরকম হবে, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল, সেরকম চতুর্ভুজকে আমরা বলবো বর্গক্ষেত্র। ওকে, চলো আয়তক্ষেত্রের মতো বর্গক্ষেত্র আমরা কি করব, তিনটে জিনিস দেখব। সেটা কি না, ফার্স্ট আমরা দেখব পরিসীমা, পরিসীমা। 2 নম্বর দেখব পরিসীমার পরে আমরা দেখব কি, ক্ষেত্রফল। 3 নম্বর আমরা দেখব কি না, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। তাহলে তিনটে জিনিস আমরা শুরু করব আয়তক্ষেত্র থেকে, শেষ করব বর্গক্ষেত্রে গিয়ে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, আয়তক্ষেত্রের থেকে ক্ষেত্রফল কি পেয়েছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ গুণ বি। পরিসীমা পেয়েছিলাম কি, পরিসীমা পেয়েছিলাম 2 ইন্টু এ প্লাস বি। আর কর্ণ পেয়েছিলাম কি, √a² প্লাস b²। আমরা সরাসরি এটাকে কাজে লাগিয়ে দিই। কীরকম, আমরা এইমাত্র বললাম যে কোন ধরনের আয়তক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে না, যে সমস্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই সমান, তাহলে প্রত্যেকটা বাহুই কী হবে, সমান। তাহলে এখানে বি এর জায়গায় কী হবে, রিপ্লেস বাই এ। তাহলে পরিসীমাটা কি করব, পরিসীমা দেখো 2 গুণ এ প্লাস বি। তাহলে বি এর জায়গায় কী লিখব, এ, যেহেতু প্রত্যেকটা বাহু সমান। এই যে জিনিসটা, এই জিনিসটা গিয়ে দাঁড়ালো এরকম জায়গায়। তাহলে আমরা ঠিক আছে অন্য জায়গায় লিখি একটু। পরিসীমা, পরিসীমা দাঁড়ালো কত, তাহলে 2 গুণ এ প্লাস এ। তার মানে 2 গুণ কী হবে, 2a। তার মানে কত, 4a। অর্থাৎ আমরা বলতে পারি এটাকে কি, সমান 4 গুণ বাহু, 4 গুণ বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি দাঁড়ালো, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ বাহু। সেটা কোথা থেকে তৈরি করলাম, সেটা আয়তক্ষেত্র থেকে। কিভাবে তৈরি করলাম, বাই ডেফিনিশন। অর্থাৎ কিনা যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় সমান, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। সেই ঘটনার উপরে ভিত্তি করে আমরা এই পরিসীমা নির্ণয় করলাম। এবারে চলো ক্ষেত্রফল। আচ্ছা দেখো ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল সমান কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ গুণ বি। তাহলে কি হবে, এ গুণ বি এর জায়গায় কি হবে, এই জিনিসটা এই আসছে, এ গুণ কি হবে এ, তার মানে কি a²। তার মানে আমরা বলতে পারবো কি, বাহু স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কি দাঁড়ালো, বাহু স্কোয়ার। বোঝা গেল কেন, কোথার থেকে, এখান থেকে। এ গুণ বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে বর্গক্ষেত্রে কি হবে, সবগুলো বাহুই সমান, তাহলে এটাও এ, এটাও এ, ঠিক আছে। তাহলে হবে a², a² মানে হচ্ছে বাহু। এবার হচ্ছে কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা কি জানি, আয়তক্ষেত্রের কর্ণ এই যে আছে উপরে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ, আর আমরা এখন বের করব কি, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, √a² প্লাস a²। তার মানেটা কি, √2a²। তার মানেটা কি, দুইটাকে রুট করা যাবে না, a²টাকে রুট করা যাবে, রুটের বাইরে এলে কি হবে a, তাহলে a√2। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দাঁড়ালো কি, a√2। আর আয়তক্ষেত্রের কর্ণ √a² প্লাস b²। এবারে আমরা আসি একটা ছোট্ট ডেভেলপমেন্ট। কীরকম দেখো, কর্ণের সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্কটা নির্ণয় করি কেবল বর্গক্ষেত্রের ক্ষেত্রে করা যাবে। সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ কি, এই ছবিটার, আর এই ছবিটার এখন প্রয়োজন নেই। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ, এই বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, এটা, এই কর্ণের দৈর্ঘ্য কি, আমরা একটু আগেই শিখলাম a√2, ঠিক আছে। আর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার বা a²। ওকে, দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না কি, দেখো তো, 1/2 × 2a²।
তার মানে কি হাফ, এই যে 2 আর এই 2, এটাকে অ্যাডজাস্টমেন্ট বলে। অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলাম, উপর নিচে। নিচে মানে কত? 1। তার মানে কি এখানেও 2 দিয়ে গুণ করলাম, এখানেও 2 দিয়ে গুণ করলাম, সেই তলার 2টা এই আর উপরের 2টা এই, 2a²। এবার এটাকে দেখো, হাফ ইন্টু, আমি এরকমভাবে করতে পারি কিনা দেখো, a√2 তার স্কোয়ার। এটাকে বাংলা কী পাবো? a²। এটাকে বাংলা কী পাবো? গুণ 2, তার মানে কত? 2a²। তার মানে কি এই জিনিসটাই এইটা একই জিনিস। বুঝতে পারছো কিনা দেখো, এটাকে বাংলা কী পাবো? a²। এটাকে বাংলা কী পাবো? 2, তার মানে কত? 2a²। এটাই ঠিক আছে। কেন এরকমভাবে লিখলাম? এইটাকে সঙ্গে মেলানোর চেষ্টা করছি। তার মানেটা কি হলো? ওটা মানে কি, এটা মানে কি? কর্ণ। এটা মানে কি ছিল? কর্ণ। তার মানেটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তাহলে এটাকেও আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাবে দেখতে পারি। তাহলে মোটামুটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণ সংক্রান্ত এই হচ্ছে থিওরি। এবারে অঙ্কের প্রয়োজনে আমরা সেগুলোকে বিভিন্ন রকমভাবে অ্যাপ্লিকেশান করব। তাহলে নেক্সট আমরা শুরু করব কি না, এই যে এতক্ষণ ধরে যে থিওরিগুলো শিখলাম তার উপরে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানগুলো খুব সম্ভাব্য পরীক্ষার প্রশ্ন হিসাবে তোমাদের কাছে আসবে। অর্থাৎ কিনা যে অঙ্কগুলো আমরা এখানে প্র্যাকটিস করব সেই অঙ্কগুলো ধরে নেবে এটা স্ট্যান্ডার্ড প্রবলেম, এবং এই ধরনের বা ওই প্রবলেমগুলোই পরীক্ষাতে আসবে। ওকে, তাহলে এবারে আমরা চলো শুরু করি প্রবলেম সেকশন। ওকে, দেখো আমাদের প্রথম প্রবলেমটা অনেকটা এরকম। কীরকম? 441 বর্গমিটার একটি বর্গক্ষেত্রকে বেড়া দিতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন? তাহলে দেখো, বর্গক্ষেত্রটা অনেকটা এরকম। বর্গক্ষেত্র মানে 4টে বাহুই সমান। তাহলে বর্গক্ষেত্রের 4টে বাহুই সমান, তার ক্ষেত্রফল কত বলা আছে? 441 বর্গমিটার। তাহলে বেড়া বলতে কি বোঝায়? বেড়া কথার অর্থ কি? বেড়া কথার অর্থ হচ্ছে পরিসীমা। তাহলে আমাদের সমস্যাটা কি? ক্ষেত্রফল দেয়া আছে, সেখান থেকে কি বার করতে হবে? পরিসীমা বার করতে হবে। অর্থাৎ কিনা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেখান থেকে আমাদের পরিসীমায় যেতে হবে। পরিসীমার ফর্মুলা কি? 4a। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি? a²। এবারে দেখো, এর সঙ্গে এবার ট্যালি করো। a² মান আমাদের দেয়া আছে, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে a² সমান হচ্ছে 441। অর্থাৎ এ সমান তাহলে কী হবে? এই রূপটাকে ওপাশে নিয়ে গেলে কি হয়? বর্গমূল। তাহলে 441-এর বর্গমূল করতে হবে। 441-এর বর্গমূল কত? 441 মানে বর্গমূল মানে কত দিয়ে গুণ করলে 441 হয় সেটাকে আগে ভাবতে হবে। তার মানে 21 গুণ 21 হচ্ছে, কীভাবে ভাববো? 20 গুণ 20 মানে 400, তারপরে অবশ্যই কী হবে? 21 গুণ 21 মানে 441। তাহলে বর্গমূল মানে কি? দুটোর থেকে আমি কি একটায় আসবো। তাহলে আমার কি হলো? 441-এর বর্গমূল হলো 21। আমার নির্ণয় করতে হবে কি? পরিসীমা। পরিসীমা মানে কত? 4 গুণ, এর মানটা বসিয়ে দাও, 4 গুণ 21, 4 4 2 8, তাহলে 84। তাহলে বেড়ার দৈর্ঘ্য কি? এখানে যে একক থাকবে বর্গ একক, আর এটা হবে সিঙ্গল একক। তাহলে কি আসে দেখো? বর্গ মিটার। তাহলে এখানে হবে কি? মিটার। তার মানে আমার বেড়ার দৈর্ঘ্য কত বেরোলো? বেড়ার দৈর্ঘ্য বা পরিসীমা সেটা হচ্ছে 84 মিটার। তাহলে 84 মিটার কোন অপশানে আছে সেটাকে খোঁজো। 84 হচ্ছে কি? অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, সঠিক উত্তর। আবার দেখো, সামারাইজ করি একবার। কীরকম? আমার দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে a² মানে হচ্ছে কত? 421। সেখান থেকে এর মান বেরোলো কত? 21। আমার বের করতে হবে কত? 4a, অর্থাৎ 4 গুণ 21 মানে 84। তার মানে অপশান বি যে কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে আমরা যাই। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেমে কি বলা আছে, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার পরিসীমা 280 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে প্রবলেমটা দেওয়া আছে এরকম, একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে কি প্রস্থটা ছোট, তাহলে প্রস্থটা আমরা ধরে নিই, প্রস্থটা মনে করি এক্স, তাহলে দৈর্ঘ্য কত? 3x, 3 গুণ, তার পরিসীমা হচ্ছে 280 মিটার, তাহলে ক্ষেত্রফল কত জানতে চাওয়া হচ্ছে। তাহলে প্রবলেমটা কি, দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে একটা সম্পর্ক বলা আছে, সেই সঙ্গে পরিসীমা বলা আছে, সেখান থেকে আমাকে নির্ণয় করতে হবে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা পরিসীমা বলতে কি বুঝি, আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা এটা লিখে ফেললাম। তাহলে এটা সমান কত বলা আছে, এটা সমান বলা আছে 280 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা 280 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, 3 এর আগে কত, 4, 4 2 কত, 8, 8x = 280। তাহলে x মানে কত, x মানে হচ্ছে 280/8। তাহলে ছোট ছোট করে কেটে দেখো, 4 2 8, 4 7 28, 2 35, তার মানে কি x এর মান হচ্ছে 35। তাহলে x = কত দাঁড়ালো, 35। তাহলে 3x = কত হবে, 3 গুণ 35, 3 গুণ 35, তার মানে কত, 105, তাই তো, 3 5 15 5, 3 3 9 আর 1 10। দেখো x এর মান আমরা এই সম্পর্কটাকে ব্যবহার করে x এর মান নির্ণয় করলাম, সেখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করলাম। আমাদের সমস্যাটাতে কি বলা আছে, আমাদের সমস্যাটাতে বলা আছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 3 দৈর্ঘ্য 3x গুণ x, অর্থাৎ কিনা 3x²। তার মানে কত, 3 গুণ 35², 3 গুণ 35 তার স্কোয়ার, এটা। বা তুমি উল্টোভাবে এটাকে লিখতে পারো, ক্ষেত্রফল মানে, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কত, 105 গুণ 35, দৈর্ঘ্য 105, প্রস্থ কত, 35, তার মানে কি এটাকে গুণ করলেই তুমি পেয়ে যাবে। দেখো এটাকে গুণ করতে গেলে আমরা যদি পাশে গুণ নাও করি, তাহলেও গুণ মুখে মুখেই করা যাবে। 100টাকে ভাঙলাম, 100 + 5, তার মানে কত হবে, 3500। আর 5 35 কত হয়, 5 5 25, 5 হাতে 2, 3 5 15 আর 2 17, তার মানে কত হলো, 5 75 আর 36 75। তাহলে এটাকেও গুণ করলে ঠিক তাই হবে, 3 গুণ 35 গুণ 35, 35 গুণ 35, 3 35 সমান 105 গুণ 35, সেই গুণটা আমরা এখানে যে এইভাবে করেছি। তাহলে এটাও হবে কত, 3675। তাহলে দেখো 3675 কোন অপশানে আছে সেটা দেখো, এই, তার মানে কি অপশান এ হচ্ছে সঠিক উত্তর, তার মানে অপশান এ তোমার কারেক্ট আনসার। আবার আমি সামারাইজ করে দিচ্ছি, কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি, প্রস্থের 3 গুণ, যেটা ছোট সেটা আমরা ধরবো, তাহলে তার 3 গুণ করলাম এটা, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ x হলে দৈর্ঘ্য কত, 3x। পরিসীমা মানে কি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ 2, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে সেখান থেকে x এর মান নির্ণয় করলাম। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য x এর মান এখানে বসালাম, প্রস্থ মান বসালাম, তারপরে কি এখানে দৈর্ঘ্যের মান বসালাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, বা দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেখান থেকেও ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। যেভাবেই করো না কেন, কারেক্ট আনসার হচ্ছে এটা। এবারে তুমি শর্টকাট কীভাবে অ্যাপ্লাই করবে, শর্টকাট অ্যাপ্লাই করবে ঠিক এইভাবে। কীরকমভাবে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে কত, x + 3x 4x গুণ 2 8x, তাহলে x এর মান হচ্ছে 35, তাহলে এই পর্যন্ত করবে, একেবারে সরাসরি এইটা লিখবে। তারপরে x এর মান 35, এটা এদের গুণফল,
এই দুটো লাইন জাস্ট লিখতে হবে, এটা আর এদের গুণফল, এটুকু করলেই তোমার আনসার এসে যাবে। সেটা যে আনসারটা আসবে অপশানটাকে মেলাবে এবং উত্তর লিখবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেমে কি বলা আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা একটা আয়তক্ষেত্র আগে এঁকে ফেলি। তাহলে এরকম আয়তক্ষেত্র, ক্ষেত্রফল 726 বর্গমিটার, 726 বর্গমিটার। ক্ষেত্রটি দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, প্রস্থ হচ্ছে কত 3:2, প্রতি বর্গমিটারে 15 টাকা হিসাবে, বর্গমিটার কথা ঠিক নয়, বেড়া দিতে কত টাকা খরচ হবে প্রতি মিটারে, প্রতি মিটারে 15 টাকা হিসাবে আয়তক্ষেত্রে বেড়া দিতে কত খরচ হবে। ঠিক আছে, তাহলে আমার কি বলা আছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আবার সেই বেড়া, বেড়া মানে কি, বেড়া মানে হচ্ছে পরিসীমা। তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি, পরিসীমা, তারপরে সেই পরিসীমাকে 15 দিয়ে গুণ করলে উত্তর পাওয়া যাবে, যত মিটার হবে তত গুণ 15 টাকা। তাহলে ঠিক আছে, তাহলে এই ইনফরমেশান থেকে আমরা বাহুগুলোকে আগে বের করবার চেষ্টা করব, বাহুগুলোকে বের করতে পারলেই আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো দৈর্ঘ্য ইস্টু প্রস্থ হচ্ছে 3:2, তাহলে এটাকে অনুপাত দেওয়া আছে। এখন কোনো অনুপাতকে যদি আমি একটা আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে দিই, তাহলে সেটা অরিজিনাল অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্য বা প্রকৃত প্রস্থ বোঝাবে। তাহলে আমরা একটা আনুপাতিক ধ্রুবক আনি, সেটাকে বলি এক্স। তাহলে দৈর্ঘ্য সমান কত 3x, প্রস্থ সমান কত 2x, তাহলে প্রস্থের জায়গায় 2x লিখলাম, দৈর্ঘ্য হচ্ছে 3x। তাহলে আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা অতএব লিখতে পারি কি 3x গুণ 2x, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল 726। তাহলে 6x² ইজিক্যাল টু 726। তাহলে x² মানে হচ্ছে কত, 6 দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করো, 6 1, 6 2 12, 121। তাহলে x মানে কি, x মানে হচ্ছে 121-এর বর্গমূল, অর্থাৎ x² যদি 121 হয় তাহলে x মানে হচ্ছে এটা স্কোয়ারটা ওপাশে হচ্ছে বর্গমূল, তার মানে কত 11, 121-এর বর্গমূল 11। তাহলে x এর মান হলো 11, তার মানে এটার মান কত হলো 22, এটার মান কত হলো 3 11 কত, 3 11 33, আর এটা হচ্ছে 11 2 22। ঠিক আছে, তাহলে আমার কি বেরোলো, দুটো বাহু বেরিয়ে গেল। তাহলে পরিসীমা কত হবে, তাহলে অতএব পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে কত 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা হচ্ছে আমার পরিসীমা। তাহলে কত হলো 55, 55 গুণ 2 মানে কত 110, তার মানে 110। তাহলে খরচ কত হবে, খরচ কত হবে 110 গুণ কত, প্রত্যেক মিটারে বলেছে কত 15 টাকা, সুতরাং 110 মিটারে কত হবে 110 গুণ 15। তাহলে 110-এর সঙ্গে 15 গুণ করো, 15 0 0, 15কে 15 5 হাতে 1, 15কে 15 16, তাহলে 1650 টাকা হচ্ছে আমার খরচ। কোথায় আছে দেখো, অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর। খরচ কত 1650, আর সেটা আছে কোন অপশানে, অপশান বিতে, সুতরাং অপশান বি হচ্ছে আমাদের সঠিক আনসার। এটাকে এক্সের সাহায্যে কীভাবে করা যায় দেখো, পরিসীমা মানে কি, এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, তাহলে 2 গুণ 3x প্লাস 2x, তার মানে কত 3 আর 2 5, 5 2 10, 10x, তাহলে 10 গুণ x এর মান কত বেরিয়েছে 11, তার মানে কত 110। তাহলে খরচ কত হবে 110 গুণ 15, 110 গুণ 15, তার মানে 1650, এভাবে বের করতে পারবে। এবারে দেখো শর্টকাট কিভাবে করবে, মানে শর্টকাট বলতে তোমরা বুঝে যাওয়ার পরে কি করবে দেখো, আমার কি দেয়া আছে
ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? গুণ, মনে রাখবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই দুটোকে গুণ করে দাও, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত হলো? 3 2 6, 6 দিয়ে ভাগ করে দাও। ভাগ করে তারপরে কি করতে হবে না, বর্গমূল করতে হবে। 6 দিয়ে ভাগ করে বর্গমূল করো, যে রেজাল্টটা পাবে সেটার সঙ্গে এটা গুণ করো আবার। তাহলে কি পাবো? দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। সেখান থেকে কী হবে? পরিসীমা মানে কি? তাকে যোগ করে 2 দিয়ে গুণ করলে পরিসীমা বেরোবে, পরিসীমার সঙ্গে 15 গুণ করলে 1650 চলে আসবে। তার মানে কি? চক আউটটা কী হলো? চক আউটটা এরকম হলো, 726 ভাগ 6 এর বর্গমূল। ঠিক আছে, যেটা পেলাম সেটার সঙ্গে কি করব? সেটার সঙ্গে এটা হচ্ছে কি, এক্সের মান পেলাম। এবারে এক্সের মান পরিসীমার ক্ষেত্রে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 3 আর 2 5 যোগ করলাম। তার সঙ্গে কী করতে হবে? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সুতরাং তার সঙ্গে আবার 2 গুণ করব। তাহলে 3 আর 2 5, 5 2 10, তাহলে গুণ করলাম 10। আর তার সঙ্গে প্রতি মিটারে খরচা হয় কত? 15 টাকা, তাহলে গুণ 15। এটা হচ্ছে আমার শর্টকাট, এটা হচ্ছে আমার শর্টকাট। এইটা সমান দেখবে হিসাব করে 1650 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি। অনুপাত থেকে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে সেখান থেকে এক্সের মান নির্ণয় করব। এক্সের মান নির্ণয় করে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব, সেটাকে পরিসীমা বের করব, সেটাকে ব্যবহার করে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সেই যেটা বেরোলো প্রতি বর্গমিটারে 15 টাকা বলা আছে, তাহলে গুণ 15, সেখান থেকে 1650 আনসার হয়ে যাবে। ওকে, সেই আনসারটা কোন অপশানে আছে খুঁজব, খুঁজে সেটাকে আমরা লিখব এখানে অপশান বি। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, তাহলে দেখো এই প্রবলেমটাতে কি বলা আছে। 20 মিটার একটি ঘরের মেঝেকে, ঘরের মেঝের চেহারাটা এরকম একটা দেখি, এই 20 মিটার দৈর্ঘ্যের ঘরের মেঝেকে, 20 মিটার, এটাকে কার্পেট দিয়ে কভার দিতে হবে। তাতে খরচ হচ্ছে কত? 500 টাকা। 500 টাকা। তাহলে রেটটা কি বলা আছে? 2 টাকা 50 পয়সা পার বর্গমিটার, প্রতি বর্গমিটার। রেট কি? রেট হচ্ছে 2 টাকা 50 রুপিস এত পার বর্গমিটার। তাহলে এটা বলতে কি বোঝায়? এটা বলতে এরকম বোঝায়, 2 টাকা 50 পয়সা খরচ হয় কত? 1 বর্গমিটারে। খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে 1 টাকা খরচ হবে কত? 1/2 পয়েন্ট এত বর্গমিটারে। আমার কত টাকা খরচের কথা বলা আছে? 500 টাকা। 500 টাকা খরচের কথা বলা আছে। তাহলে 500 টাকা খরচ হবে, তাহলে কত বর্গমিটার? এত গুণ 500। তার মানে কত? এবার এটাকে হিসাব করো, 500/25/100, তার মানে এটাকে উপরে তুলে দাও। তার মানে কত? 250/100, তাহলে মানে কত? 2, তার মানে কত? 200। তাহলে এই 200টা কি? এই 200টা কি না বর্গমিটার। বর্গমিটার মানে কি? ক্ষেত্রফল। তার মানে কি? এটার ঘরটার ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গমিটার। তাহলে 200 বর্গমিটার, আর এটা কি? দৈর্ঘ্য। তাহলে আমার নির্ণয় করতে হবে কি? প্রস্থ। তাহলে আমরা কি জানি? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত? 200 ক্ষেত্রফল। তার মানে কি? আমার নির্ণয় করতে হবে প্রস্থ। তাহলে 200 দৈর্ঘ্য, দৈর্ঘ্যর মান কত? দৈর্ঘ্যর মান হচ্ছে 20। তার মানে অতএব প্রস্থ সমান হচ্ছে কত? 20টাকে ওপাশে পাঠিয়ে দিলে কত হবে? 20টাকে ওপাশে পাঠিয়ে দিলে 200/20, তার মানে কত? 10। তার মানে কত? 10 মিটার। আবার দেখো, আমি 500 টাকা খরচ করে কত বর্গমিটার মেঝেকে কভার করব, সেটা আমাকে প্রথম নির্ণয় করতে হবে। রেটটা কি? 2 টাকা 50 পয়সা পার বর্গমিটার। তার মানে 2 টাকা 50 পয়সা খরচা হয় 1 বর্গমিটারে। তাহলে 500 টাকা খরচা হবে কত? 200 বর্গমিটারে।
তাহলে 200 বর্গমিটার হচ্ছে আমার ঘরের মেঝের ক্ষেত্রফল। তাহলে 200 বর্গমিটার যদি ঘরের মেঝের ক্ষেত্রফল হয় এবং যদি দৈর্ঘ্য 20 মিটার হয়, তাহলে প্রস্থ হবে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ 200, আর 20টাকে দৈর্ঘ্যের জায়গায় 20 বসিয়ে দিলাম, 20টাকে ওপারে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে ভাগ করলে কত হবে? 10। ঠিক আছে, তাহলে 10 মিটার হচ্ছে আমার প্রস্থ। এবার খোঁজো এটা কোথায় আছে? অপশান এ। তার মানে কি? অপশান এ হচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, সহজ পন্থায় তাহলে কিভাবে করবে? শর্টকাট। শর্টকাট মানে কত হবে? তুমি এবার নিজেই শর্টকাট করে নাও। শর্টকাট হচ্ছে কত? 500 বাই প্রতি বর্গমিটার। ঠিক আছে, 500 বাই প্রতি বর্গমিটার, তাহলে এটা হবে আমার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে যদি আমি ভাগ করি, ভাগ কি দিয়ে ভাগ করব? দৈর্ঘ্য, তাহলে সমান কি হয়ে যাবে? প্রস্থ। তাহলে এটা বেরোলো হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে ভাগ করলাম, প্রস্থ বেরিয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে তোমার শর্টকাট। সেটা তুমি যদি না বুঝতে পারো করতে পারবে না। তাহলে প্রথমে বুঝতে হবে প্রবলেমটা কী দেওয়া আছে, কী চাওয়া হচ্ছে, তারপরে তুমি যদি ব্যাপারটা তোমার পুরো আয়ত্ত থাকে তাহলে সরাসরি শর্টকাট অ্যাপ্লাই করো, তোমার উত্তর বেরিয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। চলো এবার তাহলে শুরু করা যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা কী বলা আছে আগে আমরা দেখে নিই। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:9। 25:9 কার অনুপাত? না ক্ষেত্রফলের অনুপাত। কোন ধরনের ক্ষেত্রের? দুটোই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এত। সেখান থেকে আমাকে কি নির্ণয় করতে হবে? পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে। মনে করো এটা বড়টা আর এটা ছোটটা, তার মানে এটা হচ্ছে 25, এটা is/9, এদের ক্ষেত্রফলের অনুপাত। ওকে, ক্ষেত্রফলের অনুপাত তাহলে কত? 25:9। এখানে একটা কথা মনে রাখা প্রয়োজন, কথাটা হচ্ছে যে এটা কিন্তু ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ ইউনিট কি? বর্গ। তাহলে এরকম যদি বর্গ ইউনিট থাকে তাহলে আমরা আনুপাতিক যে ধ্রুবকটা সেটাও আমরা বর্গ নেব, তাহলে আমাদের প্রবলেম সলভ করতে সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে আনুপাতিক ধ্রুবক এক্সের জায়গায় কী নেব? x²। খেয়াল থাকবে যে যদি বর্গানুপাত হয়, তাহলে আমরা নেব সেক্ষেত্রে x²। তার মানে কি? এটার অরিজিনাল হচ্ছে 25x², এটা প্রকৃত আমরা ধরে নিতে পারি 9x²। তাহলে এটা কি? এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল তাহলে প্রথমটার কোনটা? এইটা। দ্বিতীয়টার কোনটা? এটা। তাহলে বাহু কত হবে? আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার হচ্ছে এইটা, তাহলে বাহু হচ্ছে কি? অবশ্যই কী হবে? এর বর্গমূল হবে। তাহলে এর বর্গমূল কত? 5x। আর এটার বাহু কত হবে? 3x। তাহলে আমার নির্ণয় করতে হবে কি? পরিসীমা। বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কত? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 4 গুণ বাহু। 4 গুণ বাহু, তাহলে 4 গুণ বাহু মানে কত? 20x। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে হবে গুণ 4 সমান 12x। তাহলে পরিসীমা প্রথমটা এবং দ্বিতীয়টার পরিসীমা অনুপাত কি হবে? তাহলে অনুপাতটা হবে এরকম। কীরকম? না 20x/12x। স্বাভাবিক নিয়মে করলে করতে পারো, সেখানে যদি অস্বচ্ছন্দ বোধ করো তাহলে কি হবে? এইভাবে করে নেবে। তাহলে x কেটে গেল, 4 দিয়ে কাটো 3, 4 5 20, তার মানে কত? 5:3। ওকে, এবারে দেখো যদি কিনা তুমি এখান থেকে সরাসরি করো তাহলে কি হবে? x উঠে গেল, 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করে দিলে এটা কত হবে? 5, এটা কত হবে? 3। তার মানে দেখতে পাচ্ছ যে দুটো ক্ষেত্রে একই হচ্ছে। তাহলে আমার উত্তর তাহলে কি হলো? 5:3। তাহলে 5:3 কোন অপশানে আছে? 5:3 অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমার কি? সঠিক উত্তর। তাহলে ব্যাপারটা ক্লিয়ার তো? ঠিক আছে, এবার আসি আমরা শর্টকাটের কথায়। শর্টকাট পদ্ধতি কিভাবে করব? এটা কি? বর্গ। এখান থেকে আমি আগে খেয়াল করে দেখো, বর্গ ইউনিট থেকে যখন সিঙ্গল ইউনিটে আসছি তখন কি? বাহু। দেখো
বাহুর অনুপাত কত, এই দুটোর অনুপাত কত, 5:3। আবার পরিসীমার অনুপাতও কি ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কত, 5:3। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো যে বর্গ ইউনিট থেকে যদি আমি সিঙ্গল ইউনিটে আসি তাহলে কি স্রেফ অনুপাত দুটোর পূর্বপদ আর উত্তরপদের বর্গমূল করে দিলেই চলে আসবে। আবার ঠিক উল্টো ক্ষেত্র তাই, যদি তোমার বাহু থাকে বা পরিসীমার অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে যদি আমি, এটা সিঙ্গল ইউনিট, সেক্ষেত্রে যদি আমি বর্গ ইউনিটে ফেরত যাই তাহলে কি করব, তাহলে এর সিম্পল কি করব, পূর্বপদ এবং উত্তরপদ, পূর্বপদ এবং উত্তরপদ দুটোর বর্গ করে দেব, করে দিলেই বর্গ করে দেব, করে দিলেই কি হবে না আমরা ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব। ক্লিয়ার তো? শর্টকাটে তাহলে কি করব না, যেই মাত্র আমি এটা দেখতে পাবো এখান থেকে আমার সিঙ্গল ইউনিটে অর্থাৎ কিনা বর্গ ইউনিট থেকে সাধারণ এককে যদি আমি ট্রান্সফার করি বর্গমূল করে দেব। যদি আমাদের সাধারণ একক দেওয়া থাকে সেখান থেকে বর্গ একক করতে হয় তাহলে আমরা কি করব না বর্গ করে দেব। নিশ্চয়ই এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। যদি আমরা না বুঝে থাকি পরবর্তী ক্লাসে আবার আলোচনা করবার সুযোগ থাকবে। আর আরেকটা কথা, কেবলমাত্র তো আমি অঙ্ক করে দিলে সে তো আমার অঙ্ক করাই হবে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা তো তোমাকে দিতে হবে। তাহলে প্র্যাকটিস যখন করতে হবে তখন প্র্যাকটিসের জন্য তো জিনিসপত্র চাই। তাহলে আমরা 5টা প্রবলেম আমরা এখানে করলাম, তাহলে কি করব, বাকি 15টা প্রবলেম তোমাদের বাড়ির কাজের জন্য আমরা দেব। তাহলে সেগুলো তোমরা কিভাবে পাবে, সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে না, সেই লিঙ্ক ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তুমি এই যে অঙ্কগুলো, এই 5টা অঙ্ক সহ কি পাবে, বাকি 15টা অঙ্ক পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। সেটা ডাউনলোড করে নেবে, সেখান থেকে প্রবলেমগুলোকে সলভ করবার চেষ্টা করবে, ওইগুলোই তোমাদের বাড়ির কাজ হিসেবেই তোমরা ধরে নেবে। তাহলে সলভ করবে, যদি সমস্ত প্রশ্নগুলো সলভ করতে পারো খুবই ভালো, এবং তার যে উত্তরগুলো সেই উত্তরগুলো পরবর্তী ক্লাসে তোমরা মিলিয়ে নেবে। আর যারা পারবে না, আমরা যখন পরবর্তী ক্লাসে আবার ওই প্রবলেমগুলোকে নিয়ে আলাপ আলোচনা করব, তখন প্রবলেমগুলোকে আবার দেখে নেবে বা সলভ করে নেবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল। আগামী দিন নিশ্চয়ই আবার তোমাদের সবার সঙ্গে দেখা হবে। গুড নাইট।